নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আপনাদের জন্য অনুভব ও বন্ধুরা টিমের তরফ থেকে বিশেষ একটি নিবেদন, ভূত, ভয়, ভৌতিক। আজ একটা না, বরং 3 জন সাহিত্যিকের কলম থেকে 4টি ভূতের গল্প। প্রথমে আশু চট্টোপাধ্যায়, তারপর হেমেন্দ্র কুমার রায় এবং সবশেষে আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়। তো চলুন শুনে নেওয়া যাক অনুভব ও বন্ধুরা কী নিবেদন সাজিয়ে রেখেছে আপনাদের জন্য। ও একটা কথা তো বলাই হয়নি, আজ আমাদের 99তম পর্ব, আর সেই উপলক্ষেই ভূত, ভয়, ভৌতিক আপনাদের জন্য। আমাদের কাহিনী সূত্র এখানেই শেষ। শোনা যাক আজকের নিবেদন, ভূত, ভয়, ভৌতিক। শুরু হচ্ছে অনুভব ও বন্ধুরার 99তম নিবেদন, ভূত, ভয়, ভৌতিকের প্রথম নিবেদন আশু চট্টোপাধ্যায়ের রচিত গল্প রাত্রির অতিথি। গল্প পাঠে শুভব্রত। শুরু হচ্ছে আশু চট্টোপাধ্যায়ের রাত্রির অতিথি। মধ্যরাত্রি অতীত হয়ে গেছে। শরীরে এবং মনে ক্লান্তি অনুভব করলাম। 2 হাত মাথার উপর প্রসারিত করে দিয়ে উঠে দাঁড়ালাম। এইবার বিশ্রামের সময় হয়েছে। ঘুমের সমুদ্রে স্নান করে আবার সজীব হয়ে ওঠা যাবে। বাইরে মসীকৃষ্ণ রাতে পথের আলোগুলো মিটমিট করে জ্বলছে। কি বর্ষা, কি গ্রীষ্ম, কি শীত, ওরা নিদ্রামগ্ন শহরের অতন্দ্র প্রহরী, সকলের ধনপ্রাণ রক্ষা করছে। দূরে একটা রিকশার শব্দ শোনা গেল। বোধহয় কোনো প্রমোদবিলাসী গৃহে ফিরছেন। বসবার ঘরের আলোটা নেভাবার জন্য সুইচে হাত দিয়েছি, এমন সময় স্পষ্ট মনে হলো রিকশাটি আমার বাড়ির সদর দরজায় এসে থামল এবং তারপরেই কড়া নাড়ার শব্দ। আলো আর নেভানো হলো না। অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলাম, এত রাতে কে আবার জ্বালাতন করতে এলো? নিশ্চয়ই প্রয়োজন বা বিপদ গুরুতর। তাড়াতাড়ি নিচে এসে নিজেই দরজা খুলে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। দরজার সামনে জনহীন রাস্তায় গ্যাসের স্তিমিত আলোয় একা দাঁড়িয়ে সুলতা। কোনো কথা বললাম না। অন্য ব্যক্তি হলে হয়তো তখনই উচ্চস্বরে বলে উঠত, এ কি লতা, এত রাতে একা এসছো? এ কি কাণ্ড, কি হয়েছে বলো তো? কিন্তু আমি কোনো কথা বলিনি। কাজটার অশোভনতার কথা বোঝবার মতো বুদ্ধি সুলতার নিশ্চয়ই ছিল। তবু সে এসছে, বা তাকে আসতে হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। হয়তো স্বামীর সাংঘাতিক অসুখ, জীবন মৃত্যুর প্রশ্ন। মধ্যরাত্রি বাড়াবাড়ি হয় অনেক অসুখের। কিংবা হয়তো স্বামী এখনো বাড়ি ফেরেনি, এদিকে ছেলেটি হয়তো অসুখে যায়। কিন্তু তাই যদি হবে, ডাক্তারের কাছে না গিয়ে এত দূর থেকে আমার এখানে আসবার মানে কি? হয়তো টাকা হাতে নেই। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব চিন্তার কোনো মানে হয় না। যখন ওপরে গিয়ে সুলতাকে বসালেই তার কাছ থেকে সব খবর পাওয়া যাবে। তাকে কিছু বলতে হলো না। সদর দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে যখন উঠতে লাগলাম, তখন সে আমার পিছু পিছু এলো নিঃশব্দ পায়। বসবার ঘরের তীক্ষ্ণ আলোয় তাকে লক্ষ্য করে আরও বিস্মিত হলাম। চোখ বসে গেছে, গালও, মুখে কে যেন কালি মাখিয়ে দিয়েছে। মাথার একরাশ চুল এখন ঘাড়ের ওপর স্তূপীকৃত, যেন সন্ধ্যার আরণ্য স্বপ্ন। ঘরের মাঝখানে সে নিঃশব্দে দাঁড়িয়েছিল, কিন্তু মনে হচ্ছিল সে বুঝি এখনই ক্লান্তিতে ভেঙে পড়বে। তার দিকে একটা আরাম চেয়ার টেনে এনে বললাম, বসো। তখনও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, বসো বসো লতা, আগে একটু বিশ্রাম করে নাও, তারপর সব কথা শুনবো। একটু চা বা কফি খাবে কি? তাহলে স্টোভটা জ্বালিয়ে করে দিই।
সুলতা কোনো কথা না বলে চেয়ারে তার শীর্ণ শরীরটা এলিয়ে দিল। এতক্ষণ ভালো করে লক্ষ্য করিনি, এখন দেখে মর্মাহত হলাম। তার শরীরে মাংসের যেন লেশ মাত্র ছিল না। সেই সুলতার যে এমন দশা হয়েছে কে জানত। অনেকদিন তার খোঁজ খবর রাখেনি, নিজের সমস্যা নিয়েই ব্যস্ত ছিলাম। অবশ্য বিয়ের পর দেখে এসেছিলাম সে সুখীই ছিল। তারপর পুত্রের অন্নপ্রাশন্ন উৎসব প্রাঙ্গণে তাকে হাস্যমুখরিত দেখেছি। স্বামী হরপ্রসাদ রূপে গুণে দেবদুর্লভ না হলেও ফেলনা নয়। সংসারে অর্থের প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না। সুতরাং ঈশ্বরের অনুগ্রহ লাভে সে বঞ্চিত হয়নি। তবু এমন হতশ্রী যে কেমন করে হলো, এবং আজ এমন কি ঘটল যে লোকলজ্জার জলাঞ্জলি দিয়ে সে আমার কাছে এত রাতে ছুটে এসেছে। আমার আতিথেয়তা নিমন্ত্রণে সে কোনো সাড়া না দিয়ে চুপ করে বসে রইল, যেন ওই চেয়ারটিতে অমনি নীরবে বসে থাকার জন্যই সে এখন এখানে এসেছে। আমি তাকে বিন্দুমাত্র তাড়া না দিয়ে নিপুণ যত্নের সঙ্গে একটা সিগারেট ধরালাম। গন্ধ নাকে যেতেই সে যেন একবার চকিত হয়ে আমার দিকে তাকালো, কারণ এই বালকান শ্রবণী সিগারেটের পরিচিত মণ্ডলীর মধ্যে একমাত্র আমিই খেতাম। ওর গন্ধের সঙ্গে আমার সত্তা জড়িত ছিল। হয়তো চেনা গন্ধ ওকে আগেকার সব কথা মনে পড়িয়ে দিয়েছে। কিন্তু তবু সে কোনো কথা বলল না। অন্যমনস্কভাবে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু তার সে দৃষ্টি আমার অসহ্য মনে হলো। সে চাওয়া যেন অন্য জগতের। আমি সহসা উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালাম এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটটা শেষ করলাম। তারপর ফিরে দেখি সে সেই চেয়ারের ওপরেই ঘুমিয়ে পড়িয়েছে। গভীর নিঃশ্বাস পড়ছে এবং তার সঙ্গে বুক ওঠানামা করছে। ঘড়ির দিকে চেয়ে দেখলাম তখন রাত 1টা। একবার মনে হলো তাকে ভাগিয়ে দিই এবং তারপর বাড়ি চলে যেতে বলি। এ কিরকম ভদ্রতা যে রাত দুপুরে একজন পুরুষের বাড়িতে একা এসে একটা মেয়ে এভাবে ঘুমোতে শুরু করবে। যে প্রয়োজনের খাতিরে তাকে এভাবে আসতে হয়েছে সেটা বলার তো প্রয়োজন ছিল। জাগিয়ে দেওয়ার জন্য কাছে গেলাম। তারপর ভাবলাম থাক, কাজ নেই, একটু ঘুমিয়ে নিই। এখনই তো ভোর হয়ে যাচ্ছে না। তাছাড়া এখানে আসার দায়িত্ব তো তার, আমি তো তাকে ডেকে আনিনি। কিন্তু এমন মুশকিলে আর কখনো পড়েছি বলে তো মনে পড়ে না। ও যদি এমনিভাবে সারা রাত এখানে বসে ঘুমোয় তাহলে ওর কত দূর যাবে আসবে জানি না, কিন্তু সকালে চাকরদের সামনে আমায় লজ্জায় পড়তে হবে। কিন্তু এতটা কাণ্ডজ্ঞানের অভাব যে সুলতার হবে এ আমি আশঙ্কা করিনি। যে কথা বলার জন্য সে এতটা পথ ছুটে এলো, সে কথা না বলেই এভাবে ঘুমিয়ে পড়া এক অদ্ভুত কাণ্ড। এ আমি সমর্থন করতে পারছিলাম না। যদিও আমি তাকে আগে বিশ্রাম করতে বলেছিলাম, কিন্তু ও হয়তো ইচ্ছে করে ঘুমোয়নি। অজস্র ক্লান্তির ভারে ঘুমিয়ে পড়েছে। ভাবলাম কিছুক্ষণ ঘুমো, তারপর তুলে দেব। আরেকটা সিগারেট ধরিয়ে ঘরময় পায়চারি করতে লাগলাম। তারপর আরো একটা ধরালাম। রাত 1:30 বাজলো। তখনও সুলতার জাগবার লক্ষণ নেই। নিশ্চিত আরামে সে ঘুমাচ্ছে। ক্লান্ত দেহ চেয়ারে ছড়িয়ে রয়েছে। একটা হাত চেয়ারের হাতলে, আরেকটা হাত কোলে। ঘাড়টা কাত করে চেয়ারের পিছনে রেখে নিশ্চিত আরামে সুলতা ঘুমোচ্ছে।
যেন নিজের ঘরের বিছানা। খোপাটা ভেঙে চুলগুলো বুকের ওপরে ছড়িয়ে পড়েছে। আমি ছাড়া এই মহানিশায় বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ কোথাও জেগে নেই। সকালের দিবসের কর্মক্লান্তি ঘোচাচ্ছে, পরের দিন প্রাণ ধারণের মর্মান্তিক সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে। সুলতা হয়তো কয়েক রাত্রি নিদ্রাহীনতা পুষিয়ে নিচ্ছে। থাক, কি হবে ওকে ডেকে তুলে মিছিমিছি কষ্ট দিয়ে? খানিক পরেই নিজেই উঠবে প্রয়োজনের খাতিরে। ইতিমধ্যে দেহ মনের ক্লান্তিটা কাটিয়ে নি। আমি বরং একটু চা তৈরি করি। আমার চোখে তো ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই, এতে সময়টাও কাটবে ভালো। এই ভেবে ধীরে সুস্থে স্টোভটা জ্বালালাম। তারপর চায়ের সরঞ্জাম নামিয়ে মেঝের এক পাশে বসে ধীরে সুস্থে চা প্রস্তুত করলাম। 2টি কাপে চা ঢেলে সুলতার কাছে গিয়ে এবার তাকে বারবার ডাকতে লাগলাম। তখনও সে যখন জাগলো না, তখন চেয়ার ধরে নাড়া দিতে লাগলাম, প্রথমে মৃদুভাবে, তারপর জোরে। এবার সে চোখ মেলে আমার দিকে তাকালো। সেই দৃষ্টি যেন গোধূলির মতো ধূসর, ম্লান। বললাম, অনেকক্ষণ ঘুমিয়েছ লতা, ভোর হয়ে এসছে। ঘুম ছাড়াবার জন্য চা তৈরি করেছি, দাঁড়াও আমি আনছি। চা খেয়ে নিয়ে এবার বলো কি হয়েছে। তোমায় আবার বাড়ি ফিরতে হবে। গিয়ে 2টি কাপ নিয়ে এলাম। তারপর দেখলাম পাশ ফিরে বসে সুলতা আবার ঘুমোচ্ছে নিশ্চিত আরামে। আমি চিত্রপ্রীতের মতো 2 হাতে 2টি কাপ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ভাবলাম, দূর হোককে, ছাই, ও না খায় না খাবে। এত কষ্ট করে তৈরি করলাম, আমিই চায়ের সদ্ব্যবহার করি। এই ভেবে বেশ আরামের সঙ্গে চায়ে চুমুক দিতে লাগলাম। কাপটা নামিয়ে রেখে 8ম সিগারেটটা ধরিয়ে ঘড়ির দিকে চেয়ে দেখলাম 3টে। আর ভোর হতে বিলম্ব নেই। সুলতাকে জাগাবার চেষ্টা করা বৃথা, বরং ওর বাড়ি গিয়ে জেনে আসা ভালো ব্যাপারটা কি। তারা থানায় খবর দেওয়ার আগে আমি উপস্থিত হলে হাঙ্গামাটা বাড়ে না। কিন্তু সদর দরজা বন্ধ করবে কে? চাকরদের জাগানো চলে না, সুলতা জাগবে না। তারপর উপায়টা চট করে মাথায় এলো। একটা তালা নিয়ে নিচে নেমে গেলাম এবং সদর দরজায় সেটি লাগিয়ে রাস্তায় পা দিলাম। তখন পূর্ব দিগন্তে আলোর ছোঁয়াচ লেগেছে। 2-1জন পথচারীর দর্শন পাওয়া যাচ্ছে। সুলতা আর কিছুক্ষণ পরেই হয়তো উঠবে। তারপর নতুন পারিপার্শ্বিকদের সঙ্গে নিজেকে যা হোক করে মানিয়ে নেবে। হন্তদন্ত করে পা চালাতে লাগলাম। তারপর একটা রিকশাও মিলে গেল। তাড়াতাড়ি তাতে উঠে বসে জোরে চালাতে বললাম। আমার আশঙ্কা যে আমূলক ছিল না, তা সুলতাদের বাড়ির কাছে যেতেই প্রমাণিত হয়ে গেল। সদর দরজা খোলা। রিকশার ভাড়া চুকিয়ে দরজার কাছে দাঁড়াতেই দেখলাম উঠোনের পাশে দাওয়ায় অনেক ব্যক্তি বসে রয়েছেন। সুলতার স্বামী হরপ্রসাদ তাদের মধ্যে অধবদনে মাথায় হাত দিয়ে। আমি উঠানে গিয়ে দাঁড়াতে সে এগিয়ে এসে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, এত রাতে এত দূরে কে খবর দিয়ে এলো? খবর তো আমি দিতে এলাম, হেসে উত্তর দিলাম। কিসের খবর? সুলতার। আপনি সুলতার খবর দিতে এসেছেন? হরপ্রসাদের কণ্ঠে বিস্ময় আর বাগ মানছে না। ততক্ষণে দাওয়ার সকলে উঠে এসে আমাকে ঘিরে দাঁড়িয়েছে। আমি যেন কি অপরূপ বিস্ময়কর সংবাদ বহন করে এনেছি। তাদের বিস্ময় দেখে আমিও স্তম্ভিত হলাম। সারা রাত্রি সুলতার দেখা নেই, অথচ তারই খবর দিতে এসছি বলায় সকলে বিস্মিত হয়েছে। তাই আমিও বিস্ময় কণ্ঠে প্রশ্ন করলাম, আমি সুলতার খবর দিতে আসবো না তো কে আসবে?
সে যে আমারই ঘরে চেয়ারে বসে ঘুমোচ্ছে। সহসা বজ্রপাত হলেও বোধহয় সকলে এতটা বিচলিত হতো না, কিন্তু হরপ্রসাদ নিঃশব্দে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আসুন ভাই, ঘরের ভেতরে আসুন। সকলের সামনে সে পারিবারিক গোপনীয় ঘটনার আলোচনা করতে চায় না, তাই তার পিছু পিছু ঘরে ঢুকে স্তম্ভিত হলাম। একটি তক্তপোষের ওপরে মোটা তাকিয়ায় হেলান দিয়ে সুলতা ঠিক তেমনই কুঁকড়ে শুয়ে আছে। ঠিক সেই রকমই চুলগুলো বুকের ওপরে ছড়িয়ে পড়েছে। একটা শীর্ণ হাত তাকিয়ার এক প্রান্তে, অপর হাত কোলের ওপর। মুখ তেমন বিবর্ণ, কালো। বজ্রপাতের মতো দাঁড়িয়ে রইলাম। হরপ্রসাদ বলল, কিছুদিন ধরেই সাংসারিক খুঁটিনাটি নিয়ে সুলতা মানসিক রোগগ্রস্তের মতো ব্যবহার করছিল। জানি না কোথায় তার এই অশান্তির মূল। আমি কাজ নিয়ে এত দূর ব্যস্ত ছিলাম যে তার সব সময় সব খবর রাখতে পারিনি। তারপর আজ রাত 12টার পর পোড়া গন্ধে ঘুম ভেঙে উঠে দেখি তার সর্বাঙ্গে আগুন জ্বলছে। বাইরের ওই পাড়া প্রতিবেশীরা ছুটে এলেন, ডাক্তারও ডেকে আনা হয়েছিল, কিন্তু সুলতাকে রাখা গেল না। এই বলে সে নিঃশব্দে তক্তপোষের এক প্রান্তে বসে পড়ল। আমি দাঁড়িয়ে বিমান হয়ে ভাবতে লাগলাম, আমার ঘরে সুলতা এখন কি করছে। শেষ হলো ভূত ভয় ভৌতিকের প্রথম নিবেদন। আশু চট্টোপাধ্যায়ের কাহিনী রাত্রির অতিথি, গল্পপাঠ ও হরনারায়ণের চরিত্রে শুভব্রত। শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের রচিত রুদ্রনারায়ণের বাগান বাড়ি। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালে এবং মৃত্যু 1963 সালে। গল্পের মূল চরিত্রে কথক সন্তোষ পূজারী এবং জমিদার রুদ্রনারায়ণ। গল্পটা আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র থেকে। গল্প পাঠে অভিষেক বোস। শুরু হচ্ছে রুদ্রনারায়ণের বাগান বাড়ি। সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে, গাছে সবুজে সবুজে আলো ছায়ার ঝিলমিল দেখতে দেখতে, বাতাসের গান শুনতে শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বললে, ঠিক উল্টো, তার গোড়া শক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘি নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি? মাইলব্যাপী বিরাট সেই দিঘি, তার বয়স শত শত বছর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কী যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় বুঝি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে,
আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছরের আগে সেই বাগান বাড়ির থেকে ঘরে হঠাৎ একদিন তার মুন্ডুহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছে এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরে রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুললে। সেই সময় থেকেও ও বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন দুটি মন্দিরে জমিদারের ঠাকুর আছে, আজও তার পূজা হয়। আর সেই জন্যই এই বাড়ি, পুকুর আর বাগানের সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারী সন্ধ্যা পূজার পর ওখানে থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন, মানে এক কথায় পালিয়েই আসেন। আমি জিজ্ঞেস করলুম, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তাও ঠিক জানি না, এই বিষয় নিয়ে আলোচনা করা জমিদারের বারণ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেই সবে কানপাত করি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে নাকি নাগদমনের মূর্তিমানের আতঙ্ক আছে, যার নাম মুখে উচ্চারণ করাই উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লী গ্রামের আড্ডাগুলো সন্ধেবেলায় জমে ওঠে। ভূতপেতনি, দৈত্য, দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূতপেতনি বেঁচেছিল বলে মালধাত্তার আমলে। একালে মানুষ মরে আর বাঁচার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলার ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞেস করলুম, তা রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসে অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেই মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সেই ইচ্ছে নেই। সকলেরই বিশ্বাস ও বাগান, বাড়ির পুকুর মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললাম, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো। নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বললে, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতন নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধুধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলুম মন্দিরবাসী এই পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পাঙ্কোদ্ধার করা হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে এমন ছিল, প্রায় সেভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য করেছে এটাও আন্দাজ করতে পারলুম।
মানুষ হচ্ছে গৃহর আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে তেমন বোধ হলো না, মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললুম, সন্তোষ, এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই তো নেই। দোতলার ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা, ও ঘরেই আমরা আশ্রয় নিই। সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব। ও ঘরেই রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গেছিল। ঘরে তালা বন্ধ, কারোর প্রবেশের অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যার আরতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভিতর যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামীর গভীর হাম্বার ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পাইনি। স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিকে ঘিরে সপ্তময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকলি, তরুগুঞ্জের পত্র মর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিতে রৈকত্যান। সুন্দর। গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলুম পূজারী। তারা হনহন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়ে চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী বললে, আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারী দুই চোখ বিস্ফারিত করে ত্রস্ত হয়ে বললে, অতিথি এই বাড়িতে? পূজারী কিছু বললে না। তারা তিনজনই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পথে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সেই সময় পেলুম না। কারণ সুদূরের একটা তাল বনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষী করলেন নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যে প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, দুখানা খাটের কেদারা, দুখানা টুল, দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আনলা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে, সবগুলোই সেকালের বিখ্যাত চোর বাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলের মাছদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বর্গ স্বর্গ।
বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব। ফ্যালোটোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার এতটুকুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে, এমন সময়ে নিচের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠলে, রাত 12:30 বেজে 2 মিনিট। বললুম, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো এক অভাবিত শব্দ। মেঝের উপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢোকার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি যে বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দ চেয়ার টানলে কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। 8 মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপরে দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ, কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই কোনো বদমাইশ এখানে এসে বাসা বেঁধেছে। চলো তো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে ঢাকা দিলে? সবিষয়ে এদিকে ওদিকে চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলেছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছ ও ঘাই মেরে জল অমন তোলবার করতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষ দেখতে পেলে। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালো। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায় 2 হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার চেষ্টাও করছে, কিন্তু তাও ব্যর্থ। দ্রুতপথে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতর। ক্রমে আমার বুকের উপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হয়ে 2খানা জেগে আছে তখনও জলের উপর। ব্যাকুল হয়ে 2খানা হাত জেগে আছে তখনও জলের উপর, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত 2খানা
হঠাৎ একবার অদৃশ্য হলো। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিচ্ছু না পেয়ে শূন্যতাকে ধরার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরো খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আরেক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটিকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের উপরে ধপ করে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলুম এবং তারপরই স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের ওপরে শায়িত এক আড়ষ্ট নিঃশেষ্ট দেহ। তার হাতে ধরা আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ড। সে হচ্ছে কবন্ধ। শেষ হলো ভূত ভয় ভৌতিকের দ্বিতীয় নিবেদন, রুদ্রনারায়ণের বাগান বাড়ি। গল্পপাঠ ও পূজারীর চরিত্রে অভিষেক বোস, সন্তোষের ভূমিকায় কল্পন। শুরু হচ্ছে ভূত ভয় ভৌতিকের তৃতীয় নিবেদন। হেমেন্দ্র কুমার রায় রচিত কাহিনী ভূতের রাজা। গল্পটা আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র থেকে। গল্প পাঠে অনুভব। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের উপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরোলে মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই খুঁটি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গুঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা এখানেই বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনার থাকার অসুবিধে হবে না। কিন্তু কিন্তু
কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না কেন? ওই ওই লোকের মুখে শোনা কথা, কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? অপদেবতা ছাড়া কি বলবো। কুঠির এই পাশেই শালবনের ভেতরে সাঁওতালদের এক ভূতুরে দেবতা আছে। সে দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরাও পর্যন্ত সন্ধ্যাবেলায় পাড়ার দিক মারায় না। তারা বলে তাদের এই দেবতা নাকি রাতের বেলায় কুঠিরের ভেতরে ঘুমাতে আসে। আমি হো হো করে হেসে উঠে বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত বড় পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি এসব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুটিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। দুজন কেন সাহেব, 3 জন। 3 জন আবার খেয়ে? তুমি কি আবার আড্ডালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আরদালির কথা বলছি না। তবে কি কুঠিরের দারোয়ানের কথা ভাবছো? না না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারে? ওহো, শুনেছি বটে। তা সে রূপ কথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি। টেলর পাইপের 3টে টান মেরে বললে, দেখো গুপ্ত, সাঁওতালদের সেই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি ঠিক করেছি কাল যাবার আগেই তাকে সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বৈঠকখানায় তাকে সাজিয়ে রাখবো। আমার বন্ধুরা দেখলে খুব তারিফ করবে। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার এই কুটিরের ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলর আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বললে, ওই যে ওখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল। কুটির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের ছায়ায় একটা পাথুরের ঢিপির উপর মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলু। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতগুলো মুখের ভিতর থেকে রাঙা টকটকে। লকলকে চিপের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁকারির উপরে মুখখানা বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এই মূর্তি যদি সত্য সত্য রাত্রের কুঠির ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে না। ধীরে ধীরে কুঠিরের দিকে ফিরে এলো। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে দেখছিল।
আমাকে দেখে সে বললে, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কষ্টি পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁত খুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করছি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির ওপর ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হাঁ হাঁ করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শৃগাল দলের মরা কান্না, একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো। ধড়মড় করে আমি বিছানায় উপরে উঠে বসলাম। সে কি আসছে? সত্যি কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠল নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে খ্যান খ্যানে ঝাঁঝালো গলায় গান শুনল। লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যি কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনল, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে। সেই তীব্র খ্যানখ্যানে গলার গান। লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। হঠাৎ উল্টো বিপদ। কুটির ভিতরের দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিতে বসেছি, এমন সময় শুনলুম এ তো টেলারের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। টেলার হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলার, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেওয়ালের ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের সামনে দিয়ে আমাকে ডেকেছিলে? আমি বললাম, না তো, আমি আমার পিছনে ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা যে কে নাড়াচ্ছে আর গান গাইছে, ওই শোনা।
দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান, লোগোবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লোগোবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লোগোবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ ও কে? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক দ্রুম করে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা সাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়াল হয়ে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলার টলতে টলতে আমার বিছানার উপরে এসে বসে পড়ল। বাইরে আবার কে গান গাইলে, লোগোবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লোগোবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লোগোবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভেতর দিয়ে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অবিশ্রান্ত ধারাগুলো। কোথাও পশুপক্ষী, কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমাতে আসেন, তাই আমিও তার সঙ্গে আসি। কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলিস? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি গো, আমি। এমন সময়ে টেলারও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলার তো শুনেই মহাখাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুদের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। টেলার বললে, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতাম। ওহ, সারা রাত কি অস্বস্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা তো হয়ে গেছে। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না, ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধ হয়ে আসবে না। আমরা যাব কেমন করে? টেলার বললে, আমাকে যেমন করেই হোক যেতে হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকে আমি স্টেশন অবধি পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি আমার আটদালি, তুমি তোমার চাকর আর তোমার মালপত্র। ওই ছোট গাড়িতে এত কিছু ধরবে না, কাজেই তোমাকে ফেলে রেখেই আমাকে যেতে হবে আটদালি। টেলারের আটদালি এসে সেলাম করলে। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলার বললে, নিশ্চয়, আমার যেই কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কোটিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে,
এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকে সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুটির ভেতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নোভেল বার করে পড়তে বসলো। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো, খট ঠক ঠক ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছে বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এই আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয়। কুঠির ভিতর ভূতের রাজা শুতে আসে। ধাক্কার জোরে ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার এক জায়গায় একটা ছ্যাঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুঁড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামলো না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুটি সিঁড়ির উপরে শব্দ শুনলাম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি কানা শোনা গেল। সেই হাসি অমানবিক। শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসে। সেই সাঁওতাল পুরুতরা। ক্রুদ্ধস্বরে বললাম, কাল আবার কি করতে এসেছিলি সেখানে? ভারী চালাকে পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন, তাই আমিও এসেছিলাম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলো। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি? মূর্তির পেটের ওপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়
আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণটি পড়ল। সাঁওতাল বরগুনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম থেকে অবসর নিয়ে বিলাতে যাচ্ছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়ে খুব সম্ভবত তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের উপর ভিতরে ও চারপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তার আটদালির কোনোই সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে মিস্টার টেলর ও তার আটদালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। নিকটস্থ জঙ্গলে এক নরঘাতক বাঘেরও খোঁজ পাওয়া গেছে। সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলরের আর তার আটদালির গায়ের রক্ত, এবং সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শেষ হলো ভূত ভয় ভৌতিকের তৃতীয় নিবেদন। হেমেন্দ্র কুমার রায় রচিত ভূতের রাজা। গল্পপাঠ পূজারী ও ভূতের রাজার চরিত্রে অনুভব মুখার্জি, রাজার ম্যানেজার শুভ্রপাল, টেলরের চরিত্রে রাহুল। শুরু হচ্ছে ভূত ভয় ভৌতিকের শেষ নিবেদন। সত্যজিৎ রায়ের রচিত তারিণী খুড়োর কাহিনী লক্ষ্ণৌয়ের ডুয়েল। গল্পের তালিকা অনুযায়ী এই গল্পটা তারিণী খুড়োর সিরিজের 5 নম্বর গল্প। তারিণী খুড়োর চরিত্রে পার্থসারথী মুখার্জি। শুরু হচ্ছে আজকের শেষ নিবেদন, তারিণী খুড়োর লক্ষ্ণৌয়ের ডুয়েল। ডুয়েল মানে জানিস? জিজ্ঞেস করলেন তারিণী খুড়ো। বাহ, ডুয়েল মানে জানবো না, বলল ন্যাপলা। ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা। সন্তোষ দত্ত গুপি গাইনে ডুয়েল রোল করেছিলেন, হাল্লার রাজা ভুসুন্ডির রাজা। সে ডুয়েলের কথা বলছি না, হেসে বললেন তারিণী খুড়ো। DUL নয়, DUEL, ডুয়েল, অর্থাৎ দুজনের মধ্যে লড়াই। হ্যাঁ হ্যাঁ জানি জানি, আমরা সকলে একসঙ্গে বলে উঠলাম। এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশুনো করেছিলাম নিজের শখে। 16শো শতাব্দীর শেষ ভাগে ইটালি থেকে ডুয়েলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকেদের পোশাকের একটা অঙ্গ, আর রশি চালনা বা ফেন্সিং শেখাটা পড়তো সাধারণ শিক্ষার মধ্যে। একজন হয়তো আরেকজনকে অপমান করলো, অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েলে চ্যালেঞ্জ করলো। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেয়াজের মধ্যে পড়তো না, ফলে শর্ট ফাইট শুরু হয়ে যেত। মান যে বাঁচবে এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি অশ্লীলতায় তেমন নিপুণ নাও হতে পারেন, কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই, কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্দুক পিস্তলের যুগে অবশ্যই পিস্তলই হয়ে গেল ডুয়েলিংয়ের অস্ত্র। সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা। এই ডুয়েলিংয়ে তখন এত লোক মরত আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে। কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন, তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়েলিং। আর কত রকম তার আইন কানুন। দুজনকেই হুবহু একরকম অস্ত্র ব্যবহার করতে হবে, দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে যাতে কারচুপির রাস্তা বন্ধ হয়। দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ 20 গজের ব্যবধান থাকে।
আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলা মাত্র দুজনের একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কিনা জানি না, এই ভারতবর্ষেই, না ভারতবর্ষ কেন, এই কলকাতাতেই আজ থেকে 200 বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল। ন্যাপলাও দেখলাম জানে না, সেও আমাদের সঙ্গে মাথা নাড়ালো। যে দুজন লড়েছিলেন বললেন তারিণী খুড়ো। তাদের একজন তো জগৎ বিখ্যাত, তিনি হলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস। প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস। ইনি ছিলেন বড়লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন। ফ্রান্সিস তখন তাকে ডুয়েলে চ্যালেঞ্জ করেন। আলিপুরে, এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি, তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয়। ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন, ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো এবং তিনি ফায়ার বলে চিৎকার করলেন। পিস্তলও চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে পড়ে জখম হয়ে পড়ল মাত্র একজনই, ফিলিপ ফ্রান্সিস। তবে সুখের বিষয়ে সে জখম মারাত্মক হয়নি। ইতিহাস তো হলো, বলল ন্যাপলা। এবার গল্প হোক। ডুয়েলিং যখন আপনার মাথায় ঘুরছে তখন মনে হচ্ছে ডুয়েলিং নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে। খুড়ো বলল, তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে। দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটির বিড়ির প্যাকেট আর দেশলাইটা বার করে পাশে তক্তাপোষের ওপর রেখে তারিণী খুড়ো তার গল্প শুরু করলেন। আমি থাকি লখনৌতে। রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজনও নেই, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে $1,50,000 টাকা পেয়ে তার সুরেই দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51-এর কথা। তখনও এমন মাগ্গির বাজার ছিল না। আমি একা মানুষ, মাসে 500-700 টাকা হলে দিব্যি আরামে চলে যেত। লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি। পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখালেখি, আর হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি। নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত। সুবিধের দামে পেলে ধনী আমেরিকান টুরিস্টের কাছে বেচে বেশ 2 পয়সা লাভ করা যেত। অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয়। আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে কেনা। এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহগনি কাঠের বাক্স, এই 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া, ইঞ্চি 3 পুরু। ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না, তাই জিনিসটার সম্বন্ধে কৌতূহল গেল বেড়ে। নিলামে অনেক জিনিস উঠেছে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই বাক্সের দিকে। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখল নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছেন। আমি টান টান হয়ে বসলাম। যথারীতি গুণকীর্তন শুরু হলো। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি, এর জুড়ি পাওয়া ভার। দেখুন, এই যে ঢাকনা খুলছি আমি, 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনো এর জেল্লা অম্লান রয়েছে। জগৎ বিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপমারা 1 জোড়া ডুয়েলিং পিস্তল। এই জোড়ার আর জুড়ি নেই। আমার তো দূর থেকেই দেখেই হয়ে গেছে ওই জিনিসটা আমার চাই। আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছি 2 প্রতিদ্বন্দ্বী পরস্পরের 20 হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার শোনা মাত্র গুলি চালাচ্ছে, আর তারপরেই রক্তাক্ত ব্যাপার। এইসব চিন্তা মাথায় ঘুরছে,
নিলামও হয়ে চলেছে। চারবাগের এক গুজরাটি ভদ্রলোক 750 বলার পর আমি ধা করে 1000 বলাতে দেখলাম ডাকাটাকি বন্ধ হয়ে গেল। ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানের দেখে যতটা ভালো লেগেছিল, বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন 100 গুণে বেশি ভালো লাগলো। পিস্তলের মতো পিস্তল বটে, যেমন তার বাঁট তেমনি তার নল। পুরো পিস্তল প্রায় 17 ইঞ্চি লম্বা। তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম জোসেফ ব্যান্টন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা করা আগেই ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নাম ডাক ছিল, তার মধ্যে জোসেফ ব্যান্টন হলেন একজন। লখনৌ গিয়েছি সবে মাস 3 হলো। ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয়, কিন্তু তখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি। সন্ধ্যেবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি। আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর। পিস্তল দুটো কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা কলম নিয়ে আরাম কেদারে বসেছি। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। কোনো বিদেশি খদ্দের নাকি? পুরনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যেই হয়ে গেছে। গিয়ে দরজা খুললুম। একজন সাহেবই বটে, বছর 45 বয়স। বোঝাই যায় এদেশে অনেক দিনের বাসিন্দা, এমনকি জন্ম হয়তো এখানেই, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। গুড ইভিনিং। আমিও প্রত্যাভিবাদন জানালুম। সাহেব বলল, একটু দরকার ছিল, ভেতরে আসতে পারবে কি? নিশ্চয়ই। সাহেবের উচ্চারণে কিন্তু দোঁয়াশলা ভাব নেই একদম। ভদ্রলোককে বৈঠকখানা এনে বসালাম। এইবার আলোয় চেহারাটা আরো স্পষ্ট বোঝা গেল। সুপুরুষই বলা চলে। চুল কটা, একজোড়া বেশ তাগড়ায় গোঁপ, তাও কটা, চোখের মণি নীল, পরনে ছেয়ে রঙের স্যুট। আমি বললুম, সাহেব, আমি তো মদ খাই না, তবে যদি বলো তো 1 পেয়ালা চা বা কফি করে দিতে পারি। সাহেব বললে যে তার কিছুই দরকার নেই, সে এইমাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে আসছে। তারপর তার আসার কারণটা বললে। তোমায় আজ সকালে দেখলাম হজরতগঞ্জের অকশন হাউস। তুমিও ছিলে বুঝি সেখানে? ইয়েস, কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করনি আমাকে। আসলে একটা জিনিসের উপর খুব লোভ ছিল। সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত। ডুয়েলিং পিস্টল, জোসেফ ম্যান্টনের তৈরি। ইউ আর ভেরি লাকি। আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না। ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল? হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে। তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না। ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত রয়েছে, তাই। আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলুম। সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে নেড়ে চেড়ে দেখে বললে, এই পিস্তল দিয়ে এক ডুয়েল লড়া হয়েছিল এই লখনৌ শহরে। সেটা বোধহয় তুমি জানো না। লখনৌতে ডুয়েল? হ্যাঁ, আজ থেকে 150 বছর আগের ঘটনা। একেবারে 19বিংশ শতাব্দীর শেষে। সত্যি বলতে কি, আর 3 দিন পরেই ঠিক 150 বছর পূর্ণ হবে, 16ই অক্টোবর। তাই বুঝি? হ্যাঁ। খুব আশ্চর্য তো। কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় এসে বসে বললে, সমস্ত ঘটনাটা আমার এখনো
পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাই। ডক্টর জেরেমায়া হাডসনের মেয়ে অ্যানাবেলা হাডসন তখন ছিল লখনৌয়ের নাম করা সুন্দরী, টাক সাইটে তরুণী, ঘোড়া চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষের মতো। এদিকে আবার ভালো নাচতে পারে, গাইতে পারে। সেই সময় লখনৌতে এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছেন, নাম জন ইলিংওয়ার্থ। তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া, কিন্তু অ্যানাবেলার সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলো। ছবিও হলো বটে, কিন্তু তার আগেই ইলিংওয়ার্থ অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলল। এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে আলাপ হয়েছে চার্লস ব্রুসের। লখনৌ ক্যান্টনমেন্টের তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল, তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুস। ব্রুসও প্রথম দর্শনে অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন। পার্টির দুদিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়িতে গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুস। গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছে। ইলিংওয়ার্থ তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না। তার হাবে ভাবে সেও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত তা বুঝতে ব্রুসের দেরি লাগলো না। শিল্পী যাত্রাকে ব্রুস এমনিতেই অবজ্ঞা করে। বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলার সামনেই ইলিংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসল। ইলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ, আর তার প্রবৃত্তিগুলো ছিল কোমল। কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান সে হজম করতে পারল না। সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল। ব্রুসও খুশি মনে সে চ্যালেঞ্জ গ্রহণ করল। ডুয়েলের দিনক্ষণও ঠিক হয়ে গেল, 16ই অক্টোবর ভোর 6টা। তুমি জানো বোধহয় যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ড দরকার হয়। আমি বললাম, জানি। এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিকভাবে পালিত হচ্ছে কিনা। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধুস্থানীয় কেউ। লখনৌ শহরে ইলিংওয়ার্থের পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল। এর নাম হিউ ড্রামন্ড। ইলিংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করলো এক জোড়া ভালো পিস্তল জোগাড় করে দিতে, কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক একই রকম হওয়া চাই। এছাড়া ইলিংওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হলো ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজ করে। ড্রামন্ড রাজি হলো। অন্যদিকে ক্যাপ্টেন ব্রুস ও তার বন্ধু ফিলিপ ম্যাক্সনকে তার সেকেন্ড করলেন। ডুয়েলের দিন এগিয়ে এলো। এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারুর কোনো সন্দেহ নেই, কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুসের লক্ষ্য অব্যর্থ। আর ইলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালানোয় একেবারেই অপটু। এই পর্যন্ত বলে সাহেব থামলেন। আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলুম, শেষ পর্যন্ত কি হলো? সাহেব মৃদু হেসে বললেন, প্রতি বছর 16ই অক্টোবর ভোর 6টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে, দিলখুশের পশ্চিমে গোমতী নদীর কাছে একটা মাঠে তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলছি তাই। ওখানে তেরশু ভোর 6টায় গেলে পুরো ঘটনাই চোখের সামনে ঘটতে দেখবে। বলছো কি? এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই।
তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো 3 দিন পরে। কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন হলো এখানে আসিনি। লখনৌয়ের ভূগোলটা এখনো। তুমি দিলখুশা চেনো তো? তা চিনি। দিলখুশার বাইরে আমি 6:45 তোমার জন্য অপেক্ষা করব। বেশ, তাই কথা রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। অবশ্যই উনিও আমার নাম জিজ্ঞেস করেননি। যাই হোক, নামটা বড় কথা নয়, যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই হলো আসল। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম রোম্যান্টিক একটা ব্যাপার ঘটে গেছে। কিন্তু আমারই হাতে রয়েছে একজোড়া পিস্তল, যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাডসন? এবং আরও একটা প্রশ্ন, এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখের অভিযানেই এইসব প্রশ্নেরও জবাব মিলবে। ক্রমে এগিয়ে এলো 16ই অক্টোবর। 15ই রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছি। রাস্তায় দেখা সে সাহেবের সঙ্গে। বলল, তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেবার জন্য। আমি বললাম, আমি যে শুধু ভুলিনি তা নয়, অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি। সাহেব চলে গেল। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর 5টায় উঠে 1 কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙ্গা করে বেরিয়ে পড়লাম দিলখুশার উদ্দেশ্যে। শহরের একটু বাইরে দিলখুশা। এককালে ছিল নবাব সাদাত আলীর বাগান বাড়ি। চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো। কখনো কখনো জঙ্গল থেকে একটা আধটা চিতাবাঘও নাকি এসে পড়তো বাড়ির ত্রিসীমানায়। এখন সে বাড়ির শুধু খোলটাই রয়েছে। তবে তার পাশে একটা ফুল বাগিচা এখনও মেনটেন করা হয়। লোকে সেখানে বেড়াতে যায়। 6:20 গন্তব্যস্থলে পৌঁছে টাঙ্গাওয়ালাকে বললুম, তুমি যদি আধ ঘন্টা অপেক্ষা করো তাহলে আমার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি। উর্দুটা ভালো জানা ছিল আগেই, তাই বোধ হয় খানদানি আদমি ভেবে টাঙ্গাওয়ালা রাজি হয়ে গেল। গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে। বললে সেও নাকি মিনিট 5 হলে এসেছে। বললুম, চলো সাহেব, তুমি তো পথ জানো, তোমার পিছু নেব আমি। মিনিট 5 হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লুম। দূরে বিশেষ কিছু দৃষ্টিগোচর হয় না, কারণ চারিদিকে একটা আবছা কুয়াশায় ঢাকা। হয়তো ডুয়েলের দিনেও ঠিক এমনি কুয়াশা ছিল। আগাছার কাঁটা ঝোপে ঘেরা একটা পোড়ো বাড়ির কাছে এসে সাহেব থামল। দেখেই বোঝা গেল সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল। অবশ্যই আমাদের কারবার এই বাড়িটিকে নিয়ে নয়। সেটাকে পিছনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে। কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ, আর তার ডাইনে আমাদের থেকে হাত 40 দূরে রয়েছে একটা বেশ বড় ঝোপ। আর সব কিছুর পিছন দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। নদীর পেছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওদিকটায় বসতি নেই। সব মিলিয়ে অত্যন্ত নিরিবিলি পরিবেশ। শুনতে পাচ্ছ? কান পাততেই শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ। গাটা যে ছমছম করছিল না তা বলতে পারি না, তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা। এইবার দেখলুম 2 অশ্বারোহীকে আমাদের বাঁদিক থেকে বেশ দূরে দিয়ে এসে তেঁতুল গাছটার নিচে দাঁড়ালো। এরা দুজনেই কি লড়বেন? আমি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম। সাহেব বলল, 2 জন নয়, 1 জন। দুজনের মধ্যে লম্বাটি হলেন জন এলিংওয়ার্থ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন।
আর অন্যজন ইলিংওয়ার্থ সেকেন্ড ও বন্ধু হিউ ড্রামন্ড। ওই দেখো ড্রামন্ডের হাতে সেই মেহগানি বাক্স। সত্যি তো, এবার বুঝলুম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে। আমি যে 150 বছর আগের একটা ঘটনা আজ 1950 সালের লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি, সেই চিন্তা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। মিনিটখানেকের মধ্যেই দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ স্মকসন এসে পড়লেন। তারপর ড্রামন্ড বাক্স থেকে পিস্তল দুটো বার করে তাতে গুলি ভরে ব্রুস ইলিংওয়ার্থের হাতে দিয়ে তাদের যেন কি সব বুঝিয়ে দিলেন। পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে, গোমতীর জলে সেই রং প্রতিফলিত। ব্রুস ও ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন। তারপর মুখ ঘুরিয়ে দুজনেই গুনে গুনে 14 পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পিছন ফিরে মুখোমুখি হলেন। এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি, কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট কানে এলো ড্রামন্ডের আদেশ, ফায়ার। পরবর্তী শুনলাম একসঙ্গে দুই পিস্তলের গর্জন। আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও ইলিংওয়ার্থ দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সেই সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে আরও অবাক করে দিল। যেই ঝোপটার কথা বলছিলাম সেইটার পিছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন। ফলাফল তো দেখলেই, বলল সাহেব। এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল। বললাম, তা তো বুঝলাম, কিন্তু ঝোপের পিছন থেকে একজন মহিলা বেরিয়ে চলে গেলেন। তিনি কে? That was Annabella. অ্যানাবেলা? ইলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না এটা অ্যানাবেলা বুঝেছিল, অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে। তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে। ইলিংওয়ার্থের গুলিতে ব্রুসের গায়ে লাগেইনি। কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কি? কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি। ও বুঝেছিল ইলিংওয়ার্থ মরবে এবং ব্রুস পিছে থেকে ওকে বিরক্ত করবে। সেটা ও চায়নি, কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে, যাকে সে বলে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে 150 বছর পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে। কুয়াশাও যেন আরও ঘন হচ্ছে। আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি। এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম। অ্যানাবেলা ডাকছে, বললেন সাহেব। আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্য দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। এ কাকে দেখছি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? এই যে সেই 150 বছর আগের পোশাক। তোমাকে আমার পরিচয় তো দেওয়াই হয়নি, বলল সাহেব। তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ড্রামন্ড। ইলিংওয়ার্থের বন্ধুকেই ভালোবাসত অ্যানাবেলা। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পুরো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙ্গা করে বাড়ি ফিরে মেহগিনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তে গরম লাগলো। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম। টাটকা বারুদের গন্ধ। শেষ হলো ভূত ভয় ভৌতিকের শেষ নিবেদন। সত্যজিৎ রায়ের কাহিনী লখনৌয়ের ডুয়েল। তারিণী খুড়োর চরিত্রে পার্থসারথী মুখার্জি, ন্যাপলার চরিত্রে শুভব্রত, সাহেব অভিষেক বোস, অ্যানাবেলা হ্যাটসনের চরিত্রে শ্রেয়া নাগ, গল্প পাঠে অনুভব মুখার্জি।
শেষ হলো আজকের নিবেদন ভূত ভয় ভৌতিক। আগামী সোমবার 100তম পর্ব নিয়ে ফিরে আসছে অনুভব ও বন্ধুরা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার।